ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধের হুমকি ট্রাম্পের। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর জন্য নতুন আইনের ঘোষণা মুজতাবা খামেনির। পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত ও এই জলপথ শত্রুদের অপব্যবহার নির্মূল করবে ইরান। জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধি নিয়ে জাতিসংঘে চীনের কড়া হুঁশিয়ারি, পরমাণু অস্ত্র তৈরির শঙ্কা। এবং পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট শেষ হলেও কমেনি উত্তেজনা। স্ট্রং রুমের আশেপাশে ১৬৩ ধারা জারি। কলকাতায় ৭ জায়গায় জমায়েত নিষিদ্ধ। ইরানকে চুক্তিতে বাধ্য করতে সামরিক চাপ অব্যাহত রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবশেষ তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর প্রয়োজন হতে পারে। এদিকে গত ৬০ দিনে যুক্তরাষ্ট্রের শোচনীয় পরাজয় হয়েছে দাবি করে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর জন্য নতুন আইন করার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি। যুদ্ধবিরতি চললেও প্রথম দফা আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকেই ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সেই সাথে দ্বিতীয় দফা আলোচনাও দেখেনি আলোর মুখ। আলোচনার অচলাবস্থা কোন পর্যায়ে আছে সে সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তিনি ও তার প্রশাসনের দু-একজন বাদে সে বিষয়ে কেউ কিছু জানে না। আমিও আরও দু-একজন ছাড়া আর কেউই জানে না আলোচনায় কি হচ্ছে। আমাদের একটি সমস্যা হচ্ছে, কারণ ইরানের নেতা আসলে কারা তা কেউ নিশ্চিতভাবে জানে না। এটি বড় সমস্যা। এরপরও ইরান চুক্তি করতে মরিয়া। ইরানকে চুক্তিতে বাধ্য করতে ট্রাম্পের হুমকি, যুদ্ধ আবারও শুরু হতে পারে। ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না বলে আবারও উল্লেখ করেন ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু করা প্রয়োজন হতে পারে। আমার মনে হয় না আমাদের এটির প্রয়োজন আছে। আবার প্রয়োজন হতেও পারে। এদিকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ক্ষেত্রে ইরান তার অর্জনকে জাতীয় সম্পদ হিসেবে রক্ষা করবে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি। জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে বৃহস্পতিবার দেয়া বার্তায় তিনি এমনটা উল্লেখ করেন। জাতীয় সম্পদ হিসেবে দেশের ভেতরে ও বাইরে থাকা ৯০ মিলিয়ন ইরানি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রক্ষা করবে। তারা যেভাবে তাদের স্থল, সমুদ্র ও আকাশসীমা রক্ষা করে, ঠিক সেভাবেই এগুলোকেও রক্ষা করবে। পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত ও এই জলপথ শত্রুদের অপব্যবহার নির্মূল করবে ইরান। মার্কিন নৌ অবরোধের বিষয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মন্তব্য, এটি অসহনীয়। ইরানের সহনশীলতা ও আপোষ বিশ্ব দেখেছে। নৌ অবরোধের আড়ালে যা করা হচ্ছে তা এমন এক জাতির বিরুদ্ধে সামরিক অভিযানেরই সম্প্রসারণ, যারা তাদের প্রতিরোধ ও স্বাধীনতার জন্য মূল্য দিচ্ছে। এই দমনমূলক নীতির ধারাবাহিকতা অসহনীয়। এমন পাল্টাপাল্টি উত্তপ্ত বক্তব্যের মধ্যেই তেহরানের আকাশে ছোট বিমান ও গোয়েন্দা ড্রোন শনাক্ত করে তা মোকাবিলা করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে যে কোনো মার্কিন হামলার জবাব দীর্ঘ ও বেদনাদায়ক হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। নূর মোহাম্মদ, স্টার নিউজ। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালাতে মধ্যপ্রাচ্যে ডার্ক ইগল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র। এটি যুক্তরাষ্ট্রের একটি গোপনীয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যেটি ২৭৭৬ কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এটি এতটাই শক্তিশালী যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বাইরে থেকেই দেশটির অভ্যন্তরে আঘাত হানতে সক্ষম। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, শান্তি আলোচনায় স্থবিরতার কারণে ইরানের স্বল্পমেয়াদী শক্তিশালী হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এই কারণে পেন্টাগনকে মধ্যপ্রাচ্যে এই ক্ষেপণাস্ত্রটি মোতায়েনের অনুরোধ জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। উল্লেখ করা হয়, তেহরান তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মগুলো এমন দূরত্বে সরিয়ে নিয়েছে যা অন্যান্য মিসাইল আওতার বাইরে। ডার্ক ইগল ইরানের গভীরে থাকা মিসাইল উৎক্ষেপণ সেন্টারেও আঘাত হানতে পারবে। দক্ষিণ লেবাননের রাশিয়াদা এলাকায় ভূগর্ভস্থ টানেল এভাবেই উড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। মুহূর্তেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ, ধুলোয় মিলিয়ে যায় টানেল। শুক্রবার এই ভিডিও প্রকাশ করে আইডিএফ। তাদের দাবি, এসব টানেল ব্যবহার করত হিজবুল্লাহ।
শুধু হিজবুল্লাহর অবকাঠামোই নয়, যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবানন জুড়েই হামলা চালাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার এসব হামলায় প্রাণ গেছে অন্তত ৩০ জনের। হামলাগুলো চালানো হয় আবাসিক ভবন ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে। জিপসিতে একটি আবাসিক ভবনে হামলায় ৪ জন নিহত ও আরও ৯ জন আহত হন। আরেক পৃথক হামলায় প্রাণ হারায় এক শিশুসহ ৪ জন। এছাড়া তৈলে ৪ জন, জেবদিনে ড্রোন হামলায় ৬ জন ও হারুফে ২ জন নিহত হয়। আহত হয় বহু মানুষ। নাবিতিয়ে জেলায় এক লেবানিজ সেনার বাড়ি লক্ষ্য করেও হামলা হয়। হামলায় ওই সেনাসহ নিহত হন তার পরিবারের বেশ কয়েকজন সদস্য। এসব হামলার নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। যুদ্ধবিরতি সত্ত্বেও এসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিযোগ করেন তিনি। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের বেসামরিক অবকাঠামোতে হামলা করেছে ইসরায়েল। ধ্বংস করা হচ্ছে ঘরবাড়ি ও ধর্মীয় উপাসনালয়। এতে হতাহতের সংখ্যা দিন দিন বাড়ছে। ইসরায়েল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে। তেল আবিবকে যুদ্ধবিরতির চুক্তি মানতে ও হামলা বন্ধ করতে চাপ প্রয়োগ করতে হবে। তবে চুপ নেই ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলের কান্তারা গ্রামে গোষ্ঠীটির ড্রোন হামলায় নিহত হয় এক ইসরায়েলি সেনা, আহত আরও একজন। প্রথম দফায় 10 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও লেবানন সরকার। পরে আলোচনা ও একটি চুক্তি করার লক্ষ্যে মেয়াদ শেষ হবার আগেই আরও 3 সপ্তাহ যুদ্ধবিরতির সময় বাড়ানো হয়। তবে যুদ্ধবিরতি চললেও হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। কাজী শাহরিন, স্টার নিউজ। ইসরায়েল অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতে অবৈধ বসতি সম্প্রসারণের জন্য $334 মিলিয়ন একটি পরিকল্পনা অনুমোদন করেছে, যা আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধে অর্থায়নের শামিল বলে মন্তব্য করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। 2026 সালের 17 এপ্রিল ইসরায়েল সরকারের মন্ত্রিসভায় গৃহীত এই পরিকল্পনার লক্ষ্য হল ওই অঞ্চলে ইসরায়েলি বসতি স্থাপনকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা। এর অংশ হিসেবে বর্তমান কাঠজোরিন বসতিকে গোলান অঞ্চলের প্রথম শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে কোনো দখলদার শক্তি তার নিজস্ব বেসামরিক জনগণকে দখলকৃত ভূখণ্ডে হস্তান্তর করতে পারে না। চতুর্থ জেনেভা কনভেনশনের 49 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এটি নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত। 1967 সালে ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমি দখল করে এবং 1981 সালে সেখানে একতরফাভাবে নিজেদের আইন প্রয়োগ করে, যা কার্যত সংযুক্তিকরণের পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। যুদ্ধের খরচ নিয়ে যুক্তরাষ্ট্র মিথ্যাচার করেছে বলে দাবি করেছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েলের সাথে ট্রাম্প প্রশাসন 28 ফেব্রুয়ারি যে হামলা শুরু করে তা নিয়ে তার ব্যয় নিয়ে পেন্টাগন অসত্য তথ্য দিচ্ছে। এক্সে আরাকচি লিখেছেন, নেতানিয়াহু জুয়া খেলার অংশীদার হয়ে এখন পর্যন্ত আমেরিকার সরাসরি $100 বিলিয়ন খরচ হয়েছে, যা পেন্টাগনের স্বীকার করা পরিমাণের 4 গুণ। মার্কিন করদাতাদের পরোক্ষ খরচ বহু বেড়েছে উল্লেখ করে আরাকচি মন্তব্য করেন, ইসরায়েল ফার্স্ট নীতির অর্থ হলো আমেরিকা লাস্ট। গত বুধবার পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়, ইরানে হামলায় এ পর্যন্ত $25 বিলিয়ন খরচ হয়েছে, যা নাসার চলতি বছরের পুরো বাজেটের সমান। যুদ্ধ শুরুর পর এটাই প্রথম আনুষ্ঠানিক হিসাব। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মে দিবসের শ্রমিক সমাবেশে হাজারো কর্মজীবী। সেখানে সংহতি জানাতে হাজির প্রেসিডেন্ট প্রাভো সুবিয়ান্তো। বক্তব্যের এক পর্যায়ে নিজের পরিহিত স্যুটটি খুলে ফেলেন তিনি, যা ছুড়ে দেন শ্রমিকদের দিকে। শ্রমজীবীদের সাথে একত্রতা ঘোষণা করতে একসময় রাস্তায়ও নেমে যান তিনি। মে দিবসে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে রাস্তায় নামে হাজার হাজার শ্রমিক। স্লোগানে মুখর এই কর্মসূচিতে শ্রমিক নেতারা সরকারের অর্থনৈতিক ও শ্রমনীতির তীব্রভাবে সমালোচনা করেন। আমরা এমন এক স্বাধীনতা চাই যাতে থাকবে সামাজিক ন্যায় বিচার, কারণ যদি কারো ঘরে খাবার না থাকে তাহলে সেই অবস্থাকে স্বাধীনতা বলা যায় না। যদি কোনো বস্তির শিশু উচ্চ শিক্ষা শেষ করতে না পারে, সেটাও প্রকৃত স্বাধীনতা নয়। যদি দেশের ভেতরের কোনো মানুষ কাজের খোঁজে রাজধানীতে এসে সুযোগ না পায়, সেটাও স্বাধীনতা নয়। যখন দরিদ্র মানুষের কাছ থেকে তাদের ন্যূনতম সুযোগ সুবিধাও কেড়ে নেওয়া হয়, তাকেও আমরা স্বাধীনতা বলতে পারি না। no puede llegar a la capital a trabajar y a buscar trabajo.
মে দিবসের আগের দিন প্রতিবাদী মিছিল হয়েছে কানাডাতেও। ভ্যাঙ্কুভারে গৃহহীন শ্রমিকদের অভিযোগ, ফুটবল বিশ্বকাপের জন্য নিম্ন আয়ের মানুষদের শহর থেকে সরিয়ে দিচ্ছে সরকার, যাদের অনেকেই কাজ করেন আবাসিক হোটেলে। তারা বলছেন অভিজাত হোটেলগুলোতে বুকিং বাড়লেও শ্রমিকদের আয় কিন্তু বাড়ছে না। অনেক গৃহহীন মানুষ প্রতিদিনই বাস্তুচ্যুত হচ্ছে। দিনে তাঁবু রাখতে দেয়া হচ্ছে না। অনেকেই তাদের জিনিসপত্র হারাচ্ছে। আশঙ্কা বাড়ছে পরিস্থিতি আরও খারাপ হতে পারে, কারণ এই খেলার জন্য অনেক টাকা খরচ হচ্ছে, যা দিয়ে দরিদ্র মানুষের জন্য আশ্রয় বা স্থায়ী আবাসনের ব্যবস্থা করা যেত। আবাসন সংকটের বাস্তব সমস্যা থেকে দৃষ্টি সরিয়ে বড় ও জাঁকজমকপূর্ণ ক্রীড়া ইভেন্টের দিকে চলে যাচ্ছে সরকার। মে দিবসে উপলক্ষে নাগরিক অধিকারের দাবিতে সমাবেশ হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যেও। নিউ ইয়র্ক শহরে ধনী ব্যক্তিদের উপর আরও কর বাড়াতে দাবি জানিয়েছে বহু সাধারণ মানুষ। দিবসটি ভিন্নভাবে পালন করেছে ভারতের তামিলনাড়ুর পরিবহন শ্রমিকরা। একদল অটো চালক খালি অটো চালিয়ে শোভাযাত্রা বের করেন। এছাড়া শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। আর মে দিবসের র্যালিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় তুরস্কের শত শত শ্রমিক। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ। জাতিসংঘে জাপানের পারমাণবিক নীতি নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে চীন। জাতিসংঘে অনুষ্ঠিত এক বৈঠকে দেশটির এক কূটনৈতিক টোকিওর সম্ভাব্য সামরিকীকরণ প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। কোরীয় উপদ্বীপে নিরস্ত্রীকরণ বিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য রাখেন চীনের স্থায়ী মিশনের নিরস্ত্রীকরণ বিভাগের কাউন্সিলর সু ফেং। বলেন, জাপানের সাম্প্রতিক বক্তব্য এবং পদক্ষেপ আন্তর্জাতিক সীমারেখাকে চ্যালেঞ্জ করছে। তিনি জোর দিয়ে বলেন, এসব চুক্তি অনুযায়ী জাপানকে সম্পূর্ণভাবে নিরস্ত্র থাকতে হবে এবং পুনরায় সামরিক শক্তি গড়ে তোলার কোনো সুযোগ নেই। চীন বিশেষ উদ্বেগ প্রকাশ করে জানান, জাপান বর্তমানে এমন এক প্রযুক্তিগত অবস্থায় রয়েছে যাকে পারমাণবিক সক্ষমতার দ্বারপ্রান্ত বলা যায়। দেশটির কাছে প্রয়োজনের তুলনায় অনেক বেশি প্লুটোনিয়াম মজুত আছে, যা চাইলে দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা দিতে পারে। বিধানসভার ভোট গ্রহণ শেষ হলেও উত্তেজনার পারদ নামেনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে। 4 মে গণনার আগে নতুন করে বিতর্কের কেন্দ্র হয়ে উঠেছে স্ট্রংরুম এবং ইভিএম নিরাপত্তা। ভোট কারচুপি চেষ্টার অভিযোগ ওঠার পর স্ট্রংরুমের 200 মিটারের মধ্যে 163 ধারা জারি করা হয়েছে। কলকাতার 7টি জায়গায় নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের জমায়েত। এদিকে নানা অনিয়মের প্রমাণ থাকায় 24 পরগনার ফলতার 30টি বুথে পুনর্নির্বাচনের দাবি তুলেছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। এমন অবস্থায় ভোট গণনা পর্বে কোনো ত্রুটি দেখতে চায় না বলে কমিশনকে সতর্ক করেছে তৃণমূল কংগ্রেস। গত মধ্যরাতে হঠাৎ করে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের স্ট্রংরুমে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃষ্টি উপেক্ষা করে তার এই উপস্থিতি রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দেয়। মুখ্যমন্ত্রী জানান, ইভিএমে কারচুপির অভিযোগে সেখানে গিয়েছিলেন তিনি।